8 নাম্বার পার্টে আমরা দেখেছিলাম জিনা কোম্পানির চেয়ারম্যানের মেয়েকে দেখে অবাক হয়ে যায়, কারণ পার্লারে জিনা ভুল করে যে মেয়েটির চুল টেনে দিয়েছিল সে হলো এই চেয়ারম্যানের মেয়ে সিন্ডি। সিন্ডি তখন জিনা আর লিকে একটা ঘরে ডেকে আনে শাস্তি দেওয়ার জন্য। লির উপরে সিন্ডি রাগ করেছিল এই কারণে সে জিনাকে চেনা সত্ত্বেও তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। রুমে ঢুকেই জিনা ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে, আপনি রেগে থাকলে আমার চুলগুলো টেনে দিন, আমাকে চর মারুন, যা ইচ্ছে তাই শাস্তি দিন, কিন্তু দয়া করে আমার চাকরিটা কেড়ে নেবেন না। সিন্ডি বলে, চর মারলে কি সব অপরাধের মাফ হয়ে যায়? আমি তোমাকে অনেক আগেই চাকরি থেকে বের করে দিয়েছি। কথাটা শুনে জিনা সিন্ডির পায়ে ধরে কান্নাকাটি করতে শুরু করে। সে বলে, প্লিজ ম্যাডাম, এমন সর্বনাশ করবেন না। এই চাকরিটা না থাকলে আমার পুরো পরিবার রাস্তায় বসে যাবে। জিনার এই কথাগুলো শুনে লিয়ের মনে পড়ে যায় একটি পুরনো কথা। লির নিজের জীবনের ফেলে আসা এক অতীতের কথা মনে পড়ে যাওয়ায় সে ভেতরে ভেতরে বেশ লজ্জা পাচ্ছিল। পরিস্থিতি সামলাতে লি তখন সিন্ডিকে বলে, আপনি যদি ওকে চাকরি থেকে বের করে দেন তাহলে কিন্তু আপনার নিজেরই নাম খারাপ হবে। সিন্ডি অবাক হয়ে জানতে চায়, ওকে তাড়ালে আমার কেন বদনাম হবে? লি তখন বানিয়ে বানিয়ে বলে, আসলে এই মেয়েটা একটা পাগল। চাকরি হারালে সে খেপে গিয়ে সোশ্যাল মিডিয়ায় আপনার নামে আজেবাজে কথা রটিয়ে দেবে। তখন সবার সামনে আপনার ইজ্জত যাবে। লোকে হাসাহাসি করবে যে এক সাধারণ মেয়ের হাতে চেয়ারম্যানের মেয়ে ছোট হয়েছে। লির এই কথাগুলো শুনে জিনা মনে মনে ভাবছিল, এই ছেলে তো দেখছে সুযোগ বুঝে আমাকে একটা পাগল বানিয়ে দিল। তবে লির এই চালটা কাজে লেগে যায়। সিন্ডি একটু ভেবে বলে, ঠিক আছে, লির কথার উপর ভরসা করে তোমাকে একটা শেষ সুযোগ দিলাম। দ্বিতীয়বার যদি এমন কোনো উল্টাপাল্টা আচরণ দেখাও তবে তোমার মাথার সব চুলগুলো আমি টেনে ছিঁড়ে ফেলবো। জিনা যেন হাঁপ ছেড়ে বাঁচে এবং তাকে ধন্যবাদ জানায়। কিন্তু জিনা যখন সিন্ডির পায়ে ধরতে যায় তখন তাকে লি বাধা দেয় আর বলে, অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। সিন্ডি ওদের দিকে তাকিয়ে সন্দেহের চোখে জিজ্ঞেস করে, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা চুপি চুপি ডেট করেছ। সিন্ডির কথা শুনে জিনা এক লাফে পিছিয়ে যায় আর অবাক হয়ে বলে, কি বলছেন ম্যাডাম, তাও আবার এই ছেলের সাথে? আমি একদমই পাগল নই। এসব শুনে সিন্ডি দুজনকে ঘর থেকে বের করে দেয়। বাইরে আসার পর জিনা লিকে বলে, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। লি মনে মনে ভাবে চাকরি বাঁচানোর জন্য লি হয়তো তাকে ধন্যবাদ দেবে, তাই সে রাজি হয়। জিনা তখন বলে, আমার চাকরিটা বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যে আমাকে $20,000 দেওয়ার কথা বলেছিলে সেটা দেবে তো? লি তখন বুঝতে পারে জিনা কেন তাকে একা ডেকে এনেছে। জিনা মিনতি করে বলে, প্লিজ আমাকে একটু সাহায্য করো, আমার পরিবারের অবস্থা খুবই খারাপ, আমি ঠিক সময় তোমার সব টাকা পরিশোধ করে দেব। জিনার এসব কথা শুনে লিও রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, তুমি যখন ফ্যামিলির জন্য চাইছো আমি অবশ্যই দেব, তবে আমার একবারে সব টাকা ফেরত লাগবে না। 2 মাস পর থেকে প্রতি মাসে $1,000 করে দিও, তাহলে 20 মাসেই শোধ হয়ে যাবে। জিনা এই প্রস্তাবে রাজি হয়, কিন্তু তারা জানতো না যে এন্ড্রু আড়ালে দাঁড়িয়ে তাদের এই কথাগুলো শুনে ফেলেছে। সে মনে মনে ভাবে, মাত্র $20,000 জন্য এই মেয়েটা এত নাটক করছে। অন্য ডেস্কের নাথান আর উকিল জেজেকে প্রচন্ড বকাবকি করে। সে রেগে গিয়ে বলে, তুমি তো দেখছি একটা আস্ত অপদার্থ, কে জানি আমার বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেছে, আর তুমি বসে বসে তামাশা দেখছো। আমি তোমাকে এই কেস থেকে সরাচ্ছি, এখন থেকে অন্য কেউ এই কেসটা লড়বে। এদের ঝগড়ার মাঝে মোজো কেবিন থেকে বেরিয়ে যায়। নাথান তখন অন্য একটি ঝামেলা নিয়ে টেনশনে ছিল, কারণ সে জানতে পেরেছে যে গিমি আর কিনিয়া গোপনে একসাথে দেখা করছে। নাথান নিজের লোক পাঠিয়ে তাদের কিছু গোপন ছবি তুলে এনেছে। সে ভাবে তার নিজের লোক ও অফিসের পার্টনাররা যেভাবে তার পিছনে লেগেছে তাতে তার সব গোপন কারবার ফাঁস হয়ে যেতে পারে। এই ভেবে সে ছবির দিকে তাকিয়ে একদম থ হয়ে যায়, তার মুখে কোনো কথাই ফোটে না। এর পরের দৃশ্যে আমরা রশিকে দেখতে পাই, যে একটি শুটিং রেঞ্জে বন্দুক চালানোর প্র্যাকটিস করছিল। তখন সেখানে জেরাল্ড এসে হাজির হয়। সে রশিকে বলে, ডোডো গ্রুপ এখন কোথা থেকে ফান্ডিং পাচ্ছে সেই গোপন জায়গাটা খুঁজে বের করা আমাদের জন্য খুবই জরুরি। তুমি এই বিশেষ প্রিন্ট টাইপটা নিয়ে ওদের মেন সিস্টেমে প্লাগ ইন করে দাও, তাহলে সিস্টেমটা ব্লক হয়ে যাবে এবং ভেতরের সব তথ্য এই পেন ড্রাইভে কপি হয়ে যাবে। রশি পেন ড্রাইভটা নিয়ে ডোডো গ্রুপের অফিসে যায় এবং সুযোগ বুঝে মেন কম্পিউটার সিস্টেমে লাগিয়ে দেয়। সাথে সাথে সিস্টেম ব্লক হয়, ডেটা কপি হওয়া শুরু হয়। কপি হওয়ার সময় রশি কম্পিউটার স্ক্রিনে একটা নোটিশ দেখতে পায়। সেখানে স্পষ্ট লেখা ছিল যে মাসান কেমিক্যালস নামক একটি কোম্পানির সাথে এই নাথানের সরাসরি যোগাযোগ আছে। রশি দেরি না করে এই ডকুমেন্টের কিছু ছবি তুলে নেয়। তখন সেখানে জেরাল্ড এসে বলে, কিছু ফাইল দেখা যাচ্ছে না, সিস্টেমে কি কোনো সমস্যা হয়েছে? জেরাল্ড বলে, যেভাবেই হোক সব তথ্য উদ্ধার করো।
এবং এই ঝামেলার গভীরে যাওয়ার চেষ্টা করো। অন্যদিকে লি আর প্যানির ভেতরেও এই নিয়ে আলোচনা চলছিল। তারা এটা নিয়ে খোঁজখবর করছিল যে নাথান আসলে এত টাকা কোথা থেকে পায়। তদন্ত করতে করতে তারাও সেই মাসান কেমিক্যাল ফ্যাক্টরির সন্ধান পায়। তারা বুঝতে পারে এই কেমিক্যাল ফ্যাক্টরির ব্যবসার আড়ালে নাথান কোটি কোটি টাকা আয় করছে। কিন্তু প্রশ্ন হলো এত কালো টাকা সে কোথায় লুকিয়ে রাখে, আর এই টাকাগুলো সে কিভাবে খরচ করে? এই সব প্রশ্নের উত্তরই এখন লি আর প্যানিকে খুঁজে বের করতে হবে। এরপর আমাদের দেখানো হয় নাথান আসলে সেই কালো টাকাগুলো কিভাবে খরচ করে। নাথানকে যারা এই 2 নম্বরী কাজে সাহায্য করে এবং লাভ এনে দেয় তাদেরকে সে লাখ লাখ টাকা বিলিয়ে দেয়। সে এক রাতে জুয়া খেলেই $1 মিলিয়ন উড়িয়ে দেয়। নামি দামি মেয়েদের সাথে ডেটে যায় এবং তাদের পেছনে অনেক টাকা খরচ করে দামি দামি গিফট কেনে। শুধু তাই নয়, নিজের পাপ ঢাকতে সে একটা বড় চাল চেলেছে। তার ফ্যাক্টরির বিষাক্ত গ্যাসে যেসব সাধারণ মানুষের ক্যান্সার হয়েছে তাদের চিকিৎসার খরচ নাথান নিজেই চালায়, যাতে সমাজ তাকে একজন বড় মনের মানুষ ভাবে এবং কেউ যেন বুঝতে না পারে এই ক্যান্সারের আসল কারণ নাথান নিজেই। রোগীরা যাতে তার বিরুদ্ধে মুখ না খোলে সেজন্যই সে এই ব্যবস্থা করেছে। এদিকে লি আর প্যানি আসল সত্য জানতে সেই হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা হাসপাতালের ভেতরের একটি দৃশ্য দেখতে পাই। সেখানে নাথানের ফ্যাক্টরির সেই কর্মী ভর্তি ছিল যে গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরণে মারাত্মকভাবে জখম হয়েছে। হঠাৎ করে তার হার্টবিট বন্ধ হয়ে যায়। ডাক্তার তো ভয় পুরোপুরি ঘাবড়ে যান, কারণ বাইরে দাঁড়িয়ে ছিল গিমি আর কেনিয়া। যদি তারা জানতে পারে যে লোকটি মারা গেছে তবে শুধু ডাক্তার একা নন, নাথানের সমস্ত কালো অধ্যায় আর অপরাধের সব প্রমাণ দুনিয়ার সবার সামনে চলে আসবে। ডাক্তার তাড়াহুড়ো করে আইসিইউর দরজা জানালা সব বন্ধ করে দেন। এরপর সে একটি ইলেকট্রিক শক মেশিনের সাহায্যে লোকটার হার্টবিট ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। বাইরে থেকে গিমি আর কনিয়ের দরজা ধাক্কা দিয়ে চিৎকার করতে শুরু করে। তারা বলতে থাকে, আমাদের থেকে কি লুকাচ্ছেন? ভেতরে কি হয়েছে? লোকটার কি অবস্থা? ডাক্তার টেনশনে পড়ে নাথানকে ফোন করে জানায়, স্যার ওই কর্মী মারা গেছে। খবরটা শুনে নাথান ভীষণ ঘাবড়ে যায়। সে বলে, এই কথা যেন বাইরের কেউ কোনোভাবেই জানতে না পারে। তুমি চুপচাপ লাশটা সরিয়ে ডোডো গ্রুপের নিজস্ব হাসপাতালে পাঠিয়ে দাও। ডাক্তার তখন ইমার্জেন্সি রুমের পাশের দরজা দিয়ে লাশটি বাইরে বের করে দেয়। ঠিক তখনই কেনিয়া এবং ওই মৃত লোকটির স্ত্রী জোর করে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে স্বামীকে না দেখে সেই নারী কান্নায় ভেঙে পড়ে। সে চিৎকার করে বলতে থাকে, আমার স্বামীকে কোথায় নিয়ে গেছেন? সে কোথায়? ডাক্তার তখন বলে, আমরা তো প্রায় 2 ঘন্টা আগেই তাকে ডোডো গ্রুপের স্পেশাল হসপিটালে শিফট করে দিয়েছি। কথাটা শুনে গিমি আর কেনিয়ার মনে খটকা লাগে, কারণ রোগীর স্ত্রীর কোনো অনুমতি বা সই ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে একজন রোগীকে অন্য কোথাও পাঠিয়ে দিতে পারে। সন্দেহ হয়। তারা সেখান থেকে নিচে নেমে আসে। নিচে আসতেই তারা দেখতে পায় একটা অ্যাম্বুলেন্স দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে। কেনিয়া তখন জীবন বাজি রেখে সেই অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে আটকে দাঁড়ায়, কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার গাড়ি না থামিয়ে জোরে ব্রেক করে কেনিয়াকে প্রায় চাপা দিচ্ছিল, কিন্তু গিমি এসে তাকে বাঁচিয়ে নেয়। গিমি তখন কেনিয়াকে বুদ্ধি দিয়ে বলে, ডোডো গ্রুপের হাসপাতালে এখন শুধু রোগীর পরিবারের লোকেরাই ভেতরে ঢুকতে পারবে, তাই আপনারা দুজন আর সময় নষ্ট না করে সরাসরি ওখানে চলে যান এবং খোঁজ নিন যে আসলে আপনার স্বামীর ঠিক কি অবস্থা। গিমের কথা শুনে ওই কর্মীর স্ত্রী আর তার ভাই সেখানে চলে যায়। সেখানে যাওয়ার পর সিকিউরিটি গার্ডরা তাদের আইডি চেক করে ভেতরে যাওয়ার অনুমতি দেয়, কিন্তু সেখানকার ডক্টর সবাইকে জানায় যে আপনার স্বামীকে বাঁচানো যায়নি, তিনি মারা গেছেন। এই খবরটা সহ্য করতে না পেরে ওই মহিলা অজ্ঞান হয়ে যায়। এরপর হাসপাতালের লোকজন ওই নারী ও তার ভাইকে একটা কেবিনে নিয়ে আসে। সেখানে জেজের অ্যাসিস্ট্যান্ট এসে হাজির হয়। সে তাদের সামনে একটি এগ্রিমেন্ট পেপার খুলে ধরে আর বলে, আপনাদের এই কাগজে সই করতে হবে যে আপনার স্বামীর সাথে যা কিছু ঘটেছে সে বিষয়ে আপনারা বাইরে কোথাও মুখ খুলবেন না। এই শর্ত শুনে ওই নারী ক্ষোভে ফেটে পড়েন। সে চিৎকার করে বলে, তোমরা আমার স্বামীকে জ্যান্ত মেরে ফেলেছ, আর এখন আমার মুখ বন্ধ রাখার জন্য কাগজে সই নিতে এসেছ? ঠিক তখনই জেজের অ্যাসিস্ট্যান্ট টেবিলের উপরে একটা কালো বক্স রাখে। বক্সটি খুলতেই দেখা যায় সেটির ভেতরে রয়েছে লাখ লাখ টাকা। টাকাগুলো দেখে সে ওই পরিবারকে লোভ দেখানোর চেষ্টা করে, কিন্তু কর্মীর স্ত্রী আরো রেগে গিয়ে বলে, তোমরা ভেবেছ টাকা দিয়ে আমার স্বামীর লাশ কিনে নেবে? আমি এই অন্যায় কিছুতেই মেনে নেব না। আমি কোর্টে যাব, মামলা করব এবং তোমাদের কঠিন শাস্তির ব্যবস্থা করব। তখন জেজে সেখানে বলে, আপনার কি আসলে সে সামর্থ্য আছে যে বছরের পর বছর কোর্টের চক্কর কাটবেন? সুতরাং আবেগের বশে ভুল না করে আমার কথাটা একটু ঠান্ডা মাথায় ভাবুন। এখন এই টাকাগুলো নিয়ে নিন, আর যদি এই চুক্তিপত্রে সই করে দেন তবে পরে এর চেয়ে আরো বেশি টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
আপনাদের বাকি জীবনটা অন্তত অভাব ছাড়া সুখে শান্তিতে কেটে যাবে। আপনারা বসে একটু চিন্তা করুন, আমি বাইরে অপেক্ষা করছি। এই বলে যে রুম থেকে বেরিয়ে যায়। এখন ওই অসহায় নারী কি করবেন? স্বামী তো চিরকালের মতো চলেই গেছেন, আর আদালতে লড়াই করার মতো টাকা বা শক্তি কোনোটাই তাদের কাছে ছিল না। বাস্তবতার কথা চিন্তা করে অবশেষে সে টাকার বক্সটাই নিয়ে নেয়। এরপর সে এবং তার ভাই দুজনেই সে গোপন চুক্তিপত্রে সই করে দেয়। কাজ হাসিল হয় যে মনে মনে খুব খুশি। কিন্তু জেজের এই কর্মকাণ্ড বাইরে থেকে কেউ একজন নজরে রাখছিল। হাসপাতালের ঠিক উল্টো দিকে গাড়ির ভেতরে ওত পেতে বসেছিল লি আর প্যানি। তারা জেজেকে ওখান থেকে বের হতে দেখে পুরো ব্যাপারটা বুঝে ফেলে। তারা নিশ্চিত হয়ে যায় যে ডোডো গ্রুপের এমন কোনো কালো অধ্যায় নেই যার পেছনে এই জেজের হাত নেই। অন্যদিকে নাথান তার প্রধান আইনজীবী মোজোকে অনেক বকাবকি করে। সে রেগে গিয়ে বলছিল, তুমি এখনো পর্যন্ত কেনিয়াকে কেন থামাতে পারলে না? সে তো দিন দিন আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের এই কথার মাঝে জেজে এসে হাজির হয়। সে নাথানের টেবিলের উপরে ফাইলটা ছুঁড়ে দিয়ে হাসতে হাসতে বলে, ওই মরে যাওয়া কর্মীর ফ্যামিলি এই কাগজে সই করে দিয়েছে। তারা লিখে দিয়েছে যে তাদের লোকের মরে যাওয়াটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। এর পেছনে আমাদের কোম্পানির কোনো দোষ নেই। সামান্য কিছু টাকা দিয়ে এই পুরো ঝামেলা মিটিয়ে দিয়েছি। এই খবরটা শোনা মাত্রই নাথান খুব খুশি হয়। এরপর সে মোজোর দিকে তাকিয়ে বলে, দেখেছো মোজো, যে কাজটা আমি তোমাকে করতে বলেছিলাম সেটা যে চোখের পলকেই করে দেখালো। তোমার আর এখানে কোনো দরকার নেই। তুমি এখন আসতে পারো। আজ থেকে আমার সব আইনি এবং গোপন কাজকর্ম যে একাই দেখবে। নিজের বসের কাছে এমন কথা শুনে যে খুব অপমানিত হয় এবং সেখান থেকে চলে যায়। মোজো যাওয়ার পর নাথান জেজেকে বলে, তুমি আসলে দারুণ একটা কাজ করেছো। আমি তোমার উপর ভীষণ খুশি। কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না, তোমার নিজের বউ গিমি কেন ওই কেনিয়ার সাথে হাত মেলাচ্ছে? তাদের মধ্যে কি চলছে একটু খোঁজ নিয়েছো? জেজে তখন একটু হেসে জবাব দেয়, স্যার, এটা তো আসলে আমারই চাল। গিমি আপনার বিরুদ্ধে কি কি করছে না করছে সেটার সব গোপন খবর ও আমাকে এনে দেয়। তবে এখন সে কেনিয়াকে ছেড়ে আমাদের সাথে পুরোপুরি যোগ দিয়েছে। আসল সত্য হলো যে আসলে নাথানকে পথ থেকে সরাতে চায়, কিন্তু সে বুঝতে পেরেছিল নাথান তাকে ইদানিং একটু সন্দেহ করছে। তাই নাথানের এই সন্দেহ দূর করার জন্যই যে গিমিকে নিয়ে এই মিথ্যে গল্পটা বানিয়েছে। আর এতে কাজও হয়। নাথানের এখন জেজের উপরে পুরো ভরসা আছে। অন্যদিকে আমরা দেখতে পাই মোজো লিকে নিজের কেবিনে ডেকে পাঠিয়েছে। লি খুশি হয়েছিল এই ভেবে যে মোজো হয়তো তাকে বড় কোনো কাজের দায়িত্ব দেবে, কিন্তু মোজো তাকে অন্য কথা শোনায়। সে বলে, তুমি যে মামলাটা দেখেছিলে সেটার দায়িত্ব আমি এখন থেকে রশিকে দিয়ে দিয়েছি। তোমাকে এখানে ডাকার আসল কারণ হলো চেয়ারম্যানের মেয়ে সিন্ডি তোমার সাথে দেখা করতে চেয়েছে। আর হ্যাঁ, যাওয়ার সময় তার জন্য 1 কাপ কফি নিতে যেন ভুলো না। মোজোর কথা শুনে লি একদম অবাক হয়ে যায়। সে মনে মনে ভীষণ রেগে যায় এবং ভাবে, আমি এই কোম্পানির এত বড় বড় কঠিন কেস সমাধান করলাম, আর এই লোকটা আমাকে নতুন কাজ দেওয়ার বদলে আমাকে সিন্ডির পার্সোনাল চাকর বানিয়ে দিল। কিন্তু চাকরি বাঁচাতে এই মুহূর্তে তার আর কোনো উপায়ই ছিল না। তাই লি কফি নিয়ে সিন্ডির রুমে যায়। তবে সে রুমে গিয়ে দেখতে পায় সিন্ডি তার টেবিলের সব ফাইল রেগে মেগে নিচে ফেলে একাকার করে রেখেছে। লিকে দেখে সিন্ডি বলে ওঠে, তোমার হাতে ওটা কি? লি বলে, আপনি যা চেয়েছিলেন সেটাই। সিন্ডি তখন কফির কাপটা সরিয়ে দিয়ে অহংকারের সাথে বলে, আমি এই সস্তা ইনস্ট্যান্ট কফি একদম পছন্দ করি না। যাও, কফি বিনস ভালো করে ভেজে একদম খাঁটি এবং তাজা কফি বানিয়ে নিয়ে এসো। লির মাথায় তখন রাগ উঠে যায়। তবে সে রাগ সামলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে এসে নিজের সম্মান বাঁচাতে সে রশিকে বলে, সিন্ডি আমাকে একটা অত্যন্ত গোপন আর গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে। ঠিক তখনই সিন্ডি তার কেবিন থেকে বের হয়ে আসে এবং সে কড়া গলায় বলে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছ? যাও, এখনই আমার জন্য তাজা কফি বানিয়ে আনো। আর কফি দেওয়ার পর আমার পুরো কেবিনটা ভালো করে পরিষ্কার করবে। লির এই অবস্থা দেখে রশি আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। এরপর তারা দুজন যখন লিফটে ওঠে তখন লি রশিকে জিজ্ঞেস করে, আচ্ছা রশি, তুমি এই প্রজেক্টটা নিয়ে এত আগ্রহী কেন? তোমার আসল উদ্দেশ্য কি? রশি তখন নিজের আসল প্ল্যান লুকিয়ে রেখে বলে, আমরা সবাই তো এই কোম্পানিতে সিলেক্ট হয়েছি, কিন্তু আমি নিজেকে সবার চেয়ে বেস্ট প্রমাণ করতে চাই, আর সেজন্যই আমি এই প্রজেক্টের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছি। ঠিক তখনই লির ফোনে একটা জরুরি কল আসে, কিন্তু পাশে রশি দাঁড়িয়ে থাকা সে কলটা কেটে দেয়। সে ফোনটা কেটে দিয়ে রশিকে বলে, একটা ফালতু কল এসেছিল তাই কেটে দিলাম। একটু পরেই রশির ফোনেও একটা কল আসে এবং সে লির মতো কলটা কেটে দিয়ে বলে, আমারটাও ফালতু কল ছিল তাই ধরলাম না। অন্যদিকে টিভিতে একটা ব্রেকিং নিউজ দেখানো হয়।
যেখানে নীল নামের এক ব্যক্তি কেমিক্যালের বড় পজিশন দেওয়ার জন্য এক পার্টিতে অফিসিয়াল প্রার্থী হিসেবে গিমির নাম ঘোষণা করে। টিভিতে এই খবর দেখা মাত্রই কোম্পানির চেয়ারম্যান রেগে আগুন হয়ে যায়। সে চিৎকার করে বলে, আমার কোনো পারমিশন ছাড়া আমার মেয়েকে এমএলএ পজিশনে দাঁড় করানোর সাহস ওই নীলকে কে দিয়েছে? আমি এর শেষ দেখে ছাড়বো। ওদিকে যে নীল আর গিমি একসাথে শ্যাম্পেন খুলে আনন্দ করছিল। এই জিতের জন্য তারা অনেক খুশি, কারণ এদিকে গিমি এখন রাজনীতির মাঠে নেমে গেছে, আর অন্যদিকে জেজেকে নাথান অন্ধের মতো বিশ্বাস করছে। জেজে তখন নীল আর গিমিকে বলে, এই ক্ষমতার পাখিগুলো আমাদের হাতের মুঠোয় বন্দী করে রাখতে হবে। রাজনীতি হোক বা ব্যবসা, একজন যদি আমাদের হাত ছেড়ে দেয়, অন্যজন ঠিকই আমাদের সাথে থাকবে। তবে সবার আগে আমাদের নাথানকে সরাতে হবে। এর পরের দৃশ্যে আমরা চেয়ারম্যানের বউকে দেখতে পাই, যিনি একটি শোরুমে এসেছেন। সে নাথানের জন্য দামি শার্ট আর জুতো পছন্দ করছিল। সিন্ডি সেখানে এসে তার মাকে জিজ্ঞেস করে, এসব জামা কাপড় আপনি কার জন্য কিনছেন? ভাইয়া কি কোথাও যাচ্ছে নাকি? তার মা উত্তর দেন, না, আমরা ডোডো গ্রুপের একটা বড় বিজ্ঞাপনের শুট করব। তোমার বাবা তো এসব কোম্পানির কাজে কখনোই আগ্রহ দেখায় না, তাই নাথানি সেখানে মেইন হিরো হিসেবে অ্যাক্টিং করবে। মায়ের কথা শুনে সিন্ডি বেশ বিরক্ত হয় এবং বলে, এই কোম্পানিতে আমারও সমান ভাগ আছে, আর এমনিতেও ভাইয়া তো ঠিকমতো কোম্পানি চালাতেই পারে না। আমি এই কোম্পানিকে ভাইয়ের থেকে অনেক ভালোভাবে চালাবো। তাহলে ভাইয়াই কেন শুধু সব লাইমলাইট পাবে? বিজ্ঞাপনে ভাইয়ের জায়গায় আমি কেন অ্যাক্টিং করতে পারি না? পরের দিন সিন্ডি যখন বিজ্ঞাপনের শুটিং করতে যায়, তখন নাথান সেখানে এসে বাধা দেয়। সে বলে, এই শুটিংটা আমি করব। নাথান সিন্ডিকে ধমক দিয়ে বলে, শোনো আমার কথা, আজ থেকে ডোডো গ্রুপের আসল মালিক আমি হব। এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে বেশ ঝামেলা হয়। তবে শেষমেশ নাথান হার মেনে নেয়। তবে মনে মনে ভাবে, এই মেয়ের উপরে কড়া নজর রাখতে হবে। শুটিং স্পট থেকে বাইরে আসলে নাথান দেখতে পায় লি একা একা সেখানে দাঁড়িয়ে আছে। নাথান বলে, তুমি এখানে কিসের জন্য কাজ করছো? লি তখন খুব অসহায় মুখ করে বলে, সিন্ডির অত্যাচার থেকে মুক্তি পাওয়ার তো আর কোনো উপায় নেই। নাথান তখন তাকে একটা প্রস্তাব দেয়। সে বলে, ঠিক আছে, আমি তোমাকে এই নরক থেকে বাঁচাতে পারি, কিন্তু তার বদলে তোমাকে সিন্ডির উপরে নজর রাখতে হবে এবং সে কি করছে না করছে সে খবর আমাকে এনে দিতে হবে। এই প্রস্তাবে লি রাজি হয়ে যায় এবং বলে, এই কাজটা আমি খুব আনন্দের সাথেই করব। পরের দিন লি আর প্যানি একটা গোপন মিটিংয়ে বসে। প্যানি লির সামনে এক নতুন সত্য ফাঁস করে বলে, নাথান যে 2 নম্বরে কোটি কোটি টাকা আয় করছে, সেই সব কালো টাকা ও আসলে একজন গ্যাংস্টারের কাছে জমা রাখে, আর সেই গ্যাংস্টারের নাম হলো ববি। নাথানের মতো বড় বড় ব্যবসায়ীরা তাদের কালো টাকা এই ববির কাছে জমা রাখে। প্যানি তখন লিকে ববির পুরো বিল্ডিং এর একটা নকশা দেখায় এবং বুঝিয়ে বলে, এই বিল্ডিং এর নিচের তলায় একটা সুরক্ষিত অফিস আছে, সেখানে শুধু ববির নিজস্ব স্টাফ ছাড়া আর কারো ঢোকার পারমিশন নেই। তার উপরের তলায় একটি হাই প্রোফাইল ক্লাব আছে, যেখানে নামি দামি রাজনীতিবিদ আর কোটিপতি ব্যবসায়ীরা আসে। কোনো সাধারণ মানুষ সেখানে ভুলেও ঢুকতে পারে না। আর সবার উপরের তলায় হলো ববির মেইন অফিস। আমাদের যে কোনোভাবে ওই উপরের অফিসে গিয়ে ববির কম্পিউটারে সব গোপন তথ্য কপি করতে হবে। ওখানে আমরা নাথানের সব 2 নম্বরের ফাউন্ডের ডিটেলস পেয়ে যাব। পুরো প্ল্যান শুনে লি তো অবাক হয়ে যায়। সে বলে, যেখানে এত টাইট সিকিউরিটি, সেখানে ওই বিল্ডিংয়ে ঢোকা তো অসম্ভব। প্যানি তখন বলে, অসম্ভব বলতে কিছুই নেই, চলো আমার সাথে। প্যানি লিকে নিয়ে ববির অফিসের পাশের বিল্ডিংয়ের ছাদে গিয়ে পৌঁছায়। এরপর পাশের বিল্ডিংটা দেখিয়ে বলে, তোমাকে ওই ছাদ থেকে লাফ দিয়ে ওই বিল্ডিংয়ের ছাদে পড়তে হবে। কথাটা শুনে লি ভয় কাঁপতে শুরু করে এবং বলে, তুমি তো দেখছি আমার মরণের ব্যবস্থা অনেক আগেই করে রেখেছো। এত উপর থেকে আমি ওই বিল্ডিংয়ে কিভাবে লাফ দেব? আমার তো প্রাণ চলে যাবে। প্যানি তখন শান্ত করে বলে, আরে তোমাকে তো আর এমনি এমনি লাফ দিতে বলছি না, একটা তারের সাহায্যে জিপলাইনের মতো করে তুমি ওপাশে যাবে। তাছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তাও খোলা নেই। ঠিক সেই সময় ববির অফিসে বেশ কিছু মেয়ে এসে হাজির হয়। ববি নিজের চেয়ারে বসে তাদেরকে দেখছিল। অবাক করা বিষয় হলো, সেই মেয়েদের লাইনে ছদ্মবেশে রশিও দাঁড়িয়েছিল। বোঝা যাচ্ছে রশি লির মতোই ববির কম্পিউটার থেকে ডেটা চুরি করার মিশনে এখানে ঢুকেছে। ওদিকে পাশের বিল্ডিং থেকে লি আর প্যানের দূরবীন দিয়ে অনবরত ববির উপরে নজর রাখছিল। তারা অপেক্ষা করছিল ববি কখন তার অফিস ঘর থেকে একটু বের হবে আর লি সেই সুযোগে ভেতরে ঢুকে পড়বে। কিন্তু ববি তো নিজের রুমের মধ্যে এদিক ওদিকে পায়চারি করছিল। তবে বেশ কিছুক্ষণ পর ববি তার কেবিন থেকে বের হয়ে যায়। প্যানি তখন লিকে বলে, এবার যাওয়ার সময় এসেছে। কিন্তু লি উপর থেকে নিচে তাকাতেই ভয় পেয়ে যায়। সে বলে, আমার এই উঁচু জায়গা থেকে লাফ দিতে ভীষণ ভয় লাগে, আমি যেতে পারবো না। কিন্তু প্যানি লির কোনো অজুহাত না শুনেই তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে একটা বিশেষ তার শুট করিয়ে অন্য বিল্ডিং এর ছাদে আটকে দেয়।
লি আর কোনো উপায় না দেখে ভয়ে চোখ বন্ধ করে তার ধরে ওপাশের বিল্ডিংয়ে গিয়ে ল্যান্ড করে। পেনি তখন ওয়াকিটকিতে জিজ্ঞেস করে, কোথাও চোট লাগেনি তো তোমার? লি তখন বিরক্ত হয়ে বলে, যদি চোট লেগেও থাকে তুমি তো আর ওখান থেকে আমাকে মলম লাগাতে আসবে না, তাই চুপ থাকো। পেনি তখন তাকে পথ দেখিয়ে বলে, শোনো, ওখানে একটা সাইড প্যাসেজ আছে, ওদিক দিয়ে গেলে তুমি খুব তাড়াতাড়ি ববের মেন অফিসে পৌঁছে যাবে। লি তখন সেই রাস্তা দিয়ে অফিসের দিকে এগোতে থাকে। তখন আমাদের আগের একটা ঘটনা দেখানো হয়। জেরাল্ড আগেই রশিকে বলেছিল আজ ববির অফিসে অনেক মেয়ে ইন্টারভিউর জন্য আসবে, সেখানে তুমিও ভিড়ের মধ্যে সুযোগ বুঝে ঢুকে পড়বে। এই বলে সে রশিকে একটা মাস্টার কি দিয়েছিল, যা দিয়ে ওখানকার যে কোনো লকই খোলা যায়। দেখা যায় ববির ক্লাবে যখন কেউ ছিল না, তখন রশি সেই চাবি দিয়ে একটা গোপন রুমের দরজা খোলে। ভেতরে সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম রাখা ছিল। রশিদ জলদি করে সেই ড্রেসটা নিচে পরে নেয়। অন্যদিকে লি কোনো মতে ববির আসল অফিসে ঢুকে পড়ে। সে দেরি না করে ববির ল্যাপটপে একটা হ্যাকিং পেন ড্রাইভ লাগিয়ে দেয় এবং ল্যাপটপের সমস্ত গোপন তথ্য হ্যাক করতে শুরু করে। ডেটা কপি হওয়ার মাঝে লির হঠাৎ মনে পড়ে যে ববি যখন রুমে ছিল তখন সে একটা বিশেষ ড্রয়ার লক করেছিল। লি তখন সে বক্সটা খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সেটা পায় না। সে কিছুটা ঘাবড়ে গিয়ে প্যানিকে অকিটকিতে বলে, আমি তো সেই বক্সটা পাচ্ছি না। প্যানি তখন উপাস থেকে বলে, আশেপাশে ভালো করে খুঁজে দেখো। ঠিক তখনই বাইরে কিছু মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। আসলে ববি তার বডিগার্ডদের নিয়ে এদিকেই আসছিল। প্যানির দূরবীন দিয়ে সেটা দেখে চিৎকার করে বলতে থাকে, লি তাড়াতাড়ি ওখান থেকে পালাও, ববি চলে এসেছে। কিন্তু লি ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় ডেটা মাত্র 78% কপি হয়েছে। সে এখন পেন ড্রাইভ খুলতে পারবে না। উপায় না পেয়ে সে দৌড়ে গিয়ে অফিসের মেন দরজা ভেতর থেকে লক করে দেয় আর দরজার পাশে লুকিয়ে পড়ে। ববি বাইরে এসে হ্যান্ডেল ঘোরাতে গিয়ে দেখতে পায় দরজা ভেতর থেকে লক করা। সে অবাক হয়ে বলে, আমি তো যাওয়ার আগে দরজা লক করিনি, তাহলে এটা ভেতর থেকে কিভাবে লক হলো? এক বডিগার্ড তখন বলে, স্যার দরজাটাকে ভেঙে ফেলবো। ববি তাকে বলে, পাগলের মতো কথা বলো না, দোতলায় সিকিউরিটি রুমে একটা চাবি আছে, যাও ওটা গিয়ে নিয়ে আসো। ভেতরে লি তখন ভীষণ টেনশনে পড়ে যায়। সে মনে মনে প্রার্থনা করতে থাকে আর মাত্র কয়েকটা সেকেন্ড, এর মধ্যে যেন সব তথ্য কপি হয়ে যায়, তাহলেই আমার মিশন সফল। ভাগ্য ভালো যে বডিগার্ড চাবি নিয়ে আসার আগেই সমস্ত ডেটা 100% কপি হয়ে যায়। লি দ্রুত পেনড্রাইভটি পকেটে নিয়ে ল্যাপটপটি বন্ধ করে দেয়। এরপর সে ববিকে কনফিউজ করার জন্য মেন সুইচ বক্সের উপরে এক বোতল পানি ঢেলে দেয়, যার ফলে শর্ট সার্কিট হয়ে পুরো অফিসের লাইট বন্ধ হয়ে যায়। ঠিক তখনই ববি চাবি দিয়ে দরজাটা খুলে ফেলে। অন্ধকার ঘরে সে দেখতে পায় উপরের এসি ভেন্টিলেটরের মুখ খোলা। ববি বুঝতে পারে ভেতরে নিশ্চয়ই কেউ ঢুকেছিল। সে কড়া গলায় চেঁচিয়ে বলে, ভেতরে যেই থাকো না কেন ভালোই ভালোই বেরিয়ে আসো, নইলে কিন্তু সোজা গুলি করে দেব। লি তখন টেবিলের পেছনে লুকিয়েছিল, কিন্তু ববির চোখ থেকে সে বাঁচতে পারে না। ববি তাকে দেখে ফেলে। সে বলে, ফেসে গেলে তো, এখন তোমাকে কেটে কুচি কুচি করব। লি তখন ববিকে একটা ঘুষি মেরে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে থাকা সিকিউরিটি গার্ডরা তাকে ঠেকে ধরে ফেলে। লি তাদের সাথে বেশ কিছুক্ষণ মারপিট করে, কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে লি এর কান থেকে ব্লুটুথ হেডসেটটির নিচে পড়ে যায়। ববির লোকেরা লির পেছনে তাড়া করে। ববি সব বডিগার্ডদের অর্ডার দেয় যে এই ছেলে যেন কোনোভাবেই বিল্ডিং থেকে জ্যান্ত বের হতে না পারে। সিকিউরিটি গার্ডদের এই দৌড়াদৌড়ি আড়াল থেকে দেখতে পায় রশি। সে বুঝতে পারে সবাই মিলে কোনো এক চোরের পেছনে ধাওয়া করছে। এই সুযোগে রশি ববির ফাঁকা রুমে ঢুকে পড়ে। ঘরে ঢুকতেই তার নজরে পড়ে মেঝেতে পড়ে থাকা লিয়ের সে ব্লুটুথ হেডসেটটির উপর। রশি সেটা তুলে নিজের কানে লাগিয়ে নেয়। ওদিকে ওপাশ থেকে প্যানে লিয়ের কোনো সাড়া না পেয়ে টেনশনে পড়ে জিজ্ঞেস করছিল, লি তুমি এখন কোথায় আছো? লি জবাব দাও। আর সে কথা এখন চলে যায় রশির কানে। নিজের কানে লির নাম শোনা মাত্রই রশি তো একেবারে অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, লি এখানে কেন এসেছে? অন্যদিকে লি এত বডিগার্ডদের সাথে একা পেরে উঠছিল না। শেষ পর্যন্ত তারা লিকে চারদিক থেকে ঘিরে ফেলে। ববি তখন হাসতে হাসতে লির সামনে এগিয়ে আসে। তবে সে লিকে মারধর করে সবাই নষ্ট করতে চায়নি, বরং সে চুরি হওয়া ডেটা ফাইল আর পেনড্রাইভ উদ্ধার করতে লেগে পড়ে। ববি লির জামা কাপড় তল্লাশি করে পেনড্রাইভটা ছিনিয়ে নেয় এবং রাগের মাথায় লির পেটে একটা মারাত্মক লাথি মারে, যাতে সে ব্যথায় কুকড়ে মাটিতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে অ্যান্ট্রিনায় ছদ্মবেশী রশি। সে 1 সেকেন্ডও সময় নষ্ট করে না। সে মার্শাল আর্টে একাই ববির সব বডিগার্ডের ধুলাই করতে শুরু করে। চোখের পলকে সবাই কুপকাত হয়ে যায়। এরপর সে আহত লিকে টেনে তোলে এবং তাকে নিয়ে দৌড়ে লিফটের মধ্যে ঢুকে পড়ে। ববি আর তার গুন্ডারা সেখানে আসার আগেই লিফটের দরজাটা বন্ধ হয়ে যায়। লিফটে ঢুকেই রশি প্রথম কাজ হিসেবে
লিফটের ভেতরে সিসিটিভি ক্যামেরা লাথি মেরে ভেঙে ফেলে, যাতে কেউ ট্র্যাক করতে বা খুঁজে না পায়। লি তখনও ব্যথায় ছটফট করছিল। সে রশির মুখের মাস্কটার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, কে তুমি, আর নিজের জীবন বাজি রেখে আমাকে কেন বাঁচালে? কিন্তু রশি কোনো উত্তর না দিয়ে মুখ বুজে চুপচাপ দাঁড়িয়ে থাকে। লির কৌতূহল আর সহ্য হচ্ছিল না। সে আচমকা হাত বাড়িয়ে রশির মুখের মাস্কটা এক ঝটকায় খুলে ফেলে। মাস্কের আড়ালে রশিকে দেখে লি তো একদম অবাক হয়ে যায় এবং সে একেবারে চুপ হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। আর এই চমক আর সাসপেন্সের মধ্যে এই পার্ট এখানেই শেষ হয়ে যায়।